গুড মর্নিং ফ্রম তাজপুর। সমুদ্রের ধারে যদি নিরিবিলিতে নিশ্চিন্তে সময় কাটাতে চান, তার আর একটা উপযুক্ত জায়গা হচ্ছে এই তাজপুর। দেখুন, এই পেছনে হচ্ছে আমি যে হোটেলে আছি তার স্যাক, মানে বসার জায়গা। আর এই হোটেলের নাম হচ্ছে তটরেখা রিসর্ট। অপূর্ব সুন্দর, দারুণ সুন্দর। এই হচ্ছে খোলা সমুদ্র সামনে, আর এই হচ্ছে বসার জায়গা, আর পেছনেই হচ্ছে রুমগুলো। এই তটরেখাই হচ্ছে তাজপুরে একমাত্র হোটেল যেটা সমুদ্রের ভেতর পর্যন্ত নিজেদের জায়গা করে নিয়েছে। মানে আপনি জোয়ারের সময় নিচে সমুদ্রের জলের উপর বসে আছেন এরকম মনে হবে। আগস্ট মাসের ভরা বর্ষায় মাত্র দুদিনের ছুটিতে আমরা চলে এসেছিলাম উদয়পুর আর তাজপুরে। উদয়পুরের ওশিয়ানা সি বিচের গল্প আপনাদের বলেছিলাম এর আগের পর্বে। যারা দেখেননি তারা অবশ্যই একবার দেখে নিন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই পর্বে আপনাদের বলবো তাজপুর সার্কিটের গল্প। উদয়পুর থেকে তাজপুর যাওয়ার পথে আমরা কিছুটা সময় কাটিয়েছিলাম এই শঙ্করপুর সি বিচে। আমরা এখন আছি শঙ্করপুরে। এখন একদম ভরা জোয়ার, প্রচণ্ড বড় বড় ঢেউ উঠছে। আপনারা যারা উদয়পুরে আসবেন বা দীঘাতে আসবেন, আমি বলবো অবশ্যই একবার তাজপুর ট্যুরটা করবেন। দীঘা থেকে তাজপুর যাওয়ার পথে এই শঙ্করপুর পড়বে, যে রাস্তাটা একদম সি বিচ বরাবর, জানেন নিশ্চয়ই অনেকে। যাওয়ার পথে এই শঙ্করপুরে স্টে করবেন এই দুপুরবেলার দিকে, এই সময় এই ভরা জোয়ারটা থাকে। দেখুন একবার কি বড় বড় ঢেউ উঠছে। দুপুর 12টা নাগাদ যদি আপনারা শঙ্করপুরে আসতে পারেন, তাহলে মেরিন ড্রাইভ দিয়ে যেতে যেতে এই দৃশ্য আপনার উপভোগ করতে পারবেন। কারণ এই সময়টাতেই জোয়ার আসে, অন্য সময় সমুদ্র খানিকটা পিছিয়ে যায়। শুরুতেই আপনাদের বলেছি তাজপুরে আমাদের রিসর্টের কথা, তটরেখা রিসর্ট। সাধ্যের মধ্যে ছিমছাম এই রিসর্টের সব থেকে বড় আকর্ষণ সমুদ্রের উপর তৈরি এই স্যাক। সাদা বালির উপর তৈরি খড়ের ছাউনি দেওয়া এই স্যাকে সমুদ্রের হাওয়া আপনাকে মাতাল করে দেবে। 4 বেলা থাকা খাওয়া নিয়ে তটরেখা রিসর্টে খরচ পড়বে মাথাপিছু 1600 টাকা। উইকেন্ড হলে দাম সামান্য কিছু বাড়তে পারে। কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাজপুর থেকে মাত্র 15 মিনিটের দূরত্বে রয়েছে মন্দারমণি। তাজপুরে এলে আপনারা এই প্যাকেজে মন্দারমণি অবশ্যই রাখবেন। মন্দারমণি অপেক্ষাকৃত কস্টলি জায়গা, তাই মন্দারমণিতে না থেকে আপনারা তাজপুরে থাকতে পারেন, আর আমাদের মতো সানসেট দেখতে চলে আসতে পারেন মন্দারমণি এই সি বিচে।
দেখুন, মন্দারমণি খুবই সুন্দর জায়গা, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মন্দারমণিটাকে একটু অ্যাভয়েড করে চলি। তার থেকে বরং তাজপুর বা ওদিকে উদয়পুর এটা আমি বেশি প্রেফার করি। কিন্তু এই যে সানসেটটা, এই সানসেটটা দেখার জন্য কিন্তু মন্দারমণিতে অনেকবার আসা যায়। আমি আসবো, আপনারাও আসবেন এই সানসেটটা দেখার জন্য। মন্দারমণিতে এই সানসেট দেখে আরও কিছুটা সময় জমিয়ে কাটিয়ে আমরা ফিরে গিয়েছিলাম তাজপুরে আমাদের রিসর্টে। প্ল্যান করলাম পরদিন সকালবেলা লাল কাঁকড়া দেখব। আমি বিচে একটু লাল কাঁকড়া দেখতে বেরিয়েছিলাম। মানে এমনি সময় এই জায়গাটা একদম লাল কাঁকড়ায় ছেয়ে থাকে, পুরোটা লাল হয়ে থাকে। কিন্তু জানি না এবার কেন দেখতে পাচ্ছি না। মানে আছে, দু চারটে আছে, কিন্তু সেই ভিড়টা নেই। এই তাজপুর কিন্তু বিখ্যাত মূলত লাল কাঁকড়ার জন্য। এই বিস্তীর্ণ বিচে লাল কাঁকড়া একেবারে ছেয়ে থাকে। কাঁকড়া দেখতে না পেয়ে তো একজন পর্যটক একেবারে খোঁড়াখুড়ি শুরু করে দিলেন। শেষ পর্যন্ত পেয়েও গেলেন একটাকে। ভাবলাম আমিই বা বাদ যাই কেন, ব্যাস ক্যামেরা বসিয়ে দিলাম আর অপেক্ষা করতে থাকলাম। আর তক্ষুনি বেরিয়ে এলেন ইনি। তবে ইনি থাকেননি খুব বেশিক্ষণ। আমার পায়ে সাড়া পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে ফুরুত করে আবার ভেতরে চলে গেলেন। তাজপুরকে সেন্টার করে আপনারা আশেপাশে অনেকগুলো স্পট দেখে নিতে পারেন। শঙ্করপুর আর মন্দারমণি তো আছেই, তার সঙ্গে বগুড়ান জলপাই আর জুনপুটও ঘুরে আসতে পারেন এখান থেকে। এই পর্বটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এই পর্ব এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন পর্বে, নতুন কোনো জায়গায়। ভালো থাকবেন আপনারা আর ঘুরতে থাকুন প্রাণ ভরে।